রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে ৭৬ পর্ব। দিন ১৫ পর, অপরাহ্ন বেলা। রোগ থেকে সদ্য সেরে উঠে দুহাতে মাথা ধরে বসে কালো বউয়ের বিবরণ শুনছিল বনোয়ারি। তাকে শোনাচ্ছিল সুচাঁদ। বনোয়ারি চুপ করে বসেছিল মাটির দিকে চেয়ে। ফোঁটা ফোঁটা জল চোখ থেকে ঝরে পড়ছিল। বনোয়ারির ইচ্ছে হচ্ছিল চিৎকার করে কাঁদে, সকলের কাছে চিৎকার করে বলে, জানো না, তোমরা জানো, দোষ আমার। সে যদি পরমকে দেখে ভয় জলে না ডুবে জল থেকে উঠে পরমকে আটকাতো, তাহলে কালো বউ ছুটতো না এমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। দহের কিনারায় বাবা ঠাকুরের শিমুল বৃক্ষের ওই শিকড় ধরে উঠতে যেত না? পরমের তাড়ায় সে ছুটেছিল। করালির পাপে বাবা ঠাকুরের বাহনে দংশনে অজ্ঞান হয়ে পড়ে গেল দহের জলে। দোষ তারই। করালিকে সে শাসন করে নাই। দোষ তারই। সে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পড়ে নাই। নিজের পরাণের ভয়, দুর্নামের ভয় কাঁপতে কাঁপতে পালিয়ে এসেছে। সে মরলেও তো পারত, দোষ তো তার নিজেরই। মনে মনে অত্যন্ত যন্ত্রণা হচ্ছে তার। এ পাপে তার আর খণ্ডন নাই। হে ভগবান, হে হরি, হে কালারুদ্র, হে ধরম, হে বাবা কর্তা ঠাকুর, তোমরা বনোয়ারিকে মার্জনা করো, রক্ষা করো। তাকে ঘিরে পাড়ার প্রবীণ মেয়েরা সব রয়েছে। সকালবেলা মরদেরা সকলেই কাজে গিয়েছে। জ্যৈষ্ঠে জল পড়েছে। ধানের ক্ষেতে চাষের সময় হয়েছে। বীজ পাড়তে জমিতে চাষ দিতে হবে। বাতের চাষ অর্থাৎ সময়ের চাষ। এ সময় একটা বাতের চাষ বিঘে ভুঁই দুগাড়ি সারের সময়। এই কামাইয়ের সময় নয়। খানিকাদিক শরীরের বেজুদ অর্থাৎ অসুস্থতা চাষের মনীষের সময় গ্রাহ্য করে না। তাছাড়া মনিব আছে। মনিব বলে, এত যারা সুকুমারী তাদের আবার চাষ করা কেন? কথা ঠিকই বলেন তারা। মি নইলে মারণ হয় না, পাচন নইলে গরু হাঁটে না, সাওয়ার নইলে ঘোড়া ছোটে না। তেমনই মনিব। ওই সদ্গোপ মশাইদের মতো চাষি মনিব ছাড়া কিষান কাহার মুনিশ ঠিক ঠিক কাজ করে না। বাবুদের হলো অন্য কথা, তাদের ঠিক চাষে মন নাই। সদ্গোপ মনিবদের কাহার কৃষানেরা কেউ বাড়ি নাই। বনোয়ারিকে ঘিরে আছে পাড়ার প্রবীণ মেয়েরা, শুধু নয়নের মা বাদে। মেয়েদের দলের মধ্যে বসনও এসে সেই সকাল থেকেই বসে আছে। তার সমস্যা মেয়ে জামাই নিয়ে। করালি পাখি কোটা ঘর তুলল। এই নিয়ে পাড়ার মেয়েরা যে গবেষণা করছে তাতে তাকে আতঙ্কিত করে তুলেছে। সে নিজেও ভেবে দেখেছে, কেউ কখনো করে নাই। করালি করছে, অনিষ্ট ঘটা বিচিত্র কি? কিন্তু করালি মানবে না। অন্য কোনো মেয়ে হলে মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়াই হয়ে যেত। সুচাঁদের সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছে করালি পাখি। করালি সুচাঁদকে প্রায় দূর করেই দিয়েছে। সুচাঁদ কাঁদছে, বাবা ঠাকুরকে ডাকছে। করালি পাখিকে এবার আর অভিসম্পাদ দিচ্ছে না, তিরস্কার করছে এবং বাবা ঠাকুরকে বলছে, মতি ফিরিয়ে দাও, সুমতি দাও। প্রথম দিন সে আনন্দে গৌরবে পাখির বাপের জন্য, নিজের বাপের জন্য কেঁদেছিল।
কিন্তু পরে বুঝেছি বিপদ। সর্বাগ্রে সেই বুঝেছে, বারণ করতে গিয়েছিল। করালি তাকে দরজা দেখিয়ে বলেছে, নিকালো, অর্থাৎ বেরিয়ে যাও। ওপাশ থেকে নয়নের মা ফোড়ন দিয়েই চলেছে, হে বাবা, একবার যেমন নিয়েছো আবার তেমনি করে নিও। তোমার বাহনের বিষ নিঃশেষে ফুসথা করে দিও। সঙ্গে সঙ্গে এবার দেল চাপা বাবা, কোটা ঘরে দেল হুড়মুড় করে। নসু গাল দিচ্ছে ইঙ্গিতে, হাঁপাতে হাঁপাতে ফুসবা হয়ে যাবে লোক, অর্থাৎ নয়ন। যে মুখে পরের মন্দ চায় লোকে, সে মুখে লোকের পোড়া মুখ পুড়বে লোক। দু হাতের বুড়ো আঙুল নাড়ছে আর ঢেউয়ের মতো দুলছে। বাকি গাটা পাড়াটা স্তব্ধ হয়ে রয়েছে, কাল বৈশাখীর অপরাহ্নের মতো। বনোয়ারি ভালো হয়ে ওঠার অপেক্ষা করছে। করালি ভীষণ হাঙ্গামা বাঁধিয়েছে। সে বাবা ঠাকুরের শিমুল বৃক্ষের চেয়ে মাথা উঁচু হয়ে উঠেছে। সত্যি উঠেছে। আবার সেদিন শিমুল গাছের ওপর উঠেছিল। এবার আর ডালে উঠেই ক্ষান্ত হয় নাই। একেবারে ডগায় উঠে কাহার পাড়াকে হেঁকে বলেছিল, দেখ করালির অপরাধেই যত অঘটন ঘটছে। এই অপবাদের প্রতিবাদে সে গাছটায় আবার উঠেছিল। এবার সে চমৎকার একটা টিয়া পাখির ছানা পেড়ে এনেছে শিমুল বৃক্ষের কোটর থেকে। আগের থেকে অনেক গুণ তার বার বেড়েছে। কোট প্যান্টালুন পরে বেড়াচ্ছে, বলে যুদ্ধের পোশাক। যুদ্ধের চাকরি নিয়েছে করালি। হঠাৎ সেদিন ওই পোশাক পরে এসে বলেছে, যুদ্ধের চাকরি নিলাম। এবার আর দিন মজুর নয়, মাস মাইনে। পায়ে জুতো, ফোসকা পড়েছে, খুঁড়িয়ে চলছে, তবু জুতো ছাড়বে না। ছোড়ারা সব চুল বুলিয়ে উঠেছে। প্রবীণদের আশঙ্কার অবধি নাই। কিন্তু বসনের সমস্যা কোঠাঘর। সেই কোঠাঘরের কল্পনা সে কাজে পরিণত করতে শুরু করেছে। ঘর আরম্ভ করে দিয়েছে। বিয়ে বাড়ি থেকে ফিরেই হলো বনোয়ারির অসুখ। বসন বিব্রত হয়ে ধরেছিল রতনকে, প্রহ্লাদকে। পাগল থাকলে ভালো হতো, কিন্তু সে সেই দিন সকালে চলে গিয়েছে বলে গিয়েছে, দুদিন ঘুরে মন ভালো করে আসি। 15 দিন হয়ে গেল, আজও ফেরে নাই। রতন প্রহ্লাদ অবাক হয়ে বলেছিল, কোঠাঘর? হ্যাঁ, তোমরা বারণ করো, যা পিতৃপুরুষে করে নাই তা করতে নাই। রতন এসে বললে, করালি কি? করালি বুঝতে পেরেছিল, কোঠাঘর তুলছিস তুই? হ্যাঁ, পিতৃপুরুষে কখনো করে নাই, তা না করুক, আমার বাবাও যুদ্ধে কাজ করে নাই। রতন এগিয়ে এলো এবার। দেখ করালি, কথা শোন ভালো। আমাদের কথা না শুনিস, বনোয়ারির কথা শুনবি তো? যদি না শুনি? প্রহ্লাদ এবার ধমক দিয়ে বললে, শুনতে হবে, সবাই শোনে। তুমি শুনবে না কিরকম? সে সেরে উঠুক, তার সাথে সলা পরামর্শ করে যা বলে করবি। করালি বলেছিল, যা কচু খেলে, আবার সলা পরামর্শই বা কিসের? যাও যাও, তোমাদের সলা পরামর্শ যদি লাগে তো মাতব্বরের জ্বর ছাড়ার লেগে বসে থাকুকা, আমার সলা পরামর্শ চাই না। প্রহ্লাদ বলেছিল, ঘর করতে হলে নিয়ম হলো মাতব্বর এসে দড়ি ধরে। আমি নিয়ম মানি না। তোর বুঝি গায়ে জোর হয়ে চেপে যায়? ধরাকে সরা দেখছিস? সরা নয় খুঁড়ি, যাও যাও, মেলা ফ্যাচ ফ্যাচ করো না। রতন মাতলার বাবা, মাতলা করালির সাকরেদ। রতন তাকে বলেছিল, দুদিন সবুরি কর্ণাকে নে বাবা। হু, বর্ষার আগে ঘর সারাতে হবে অতন কাকা, সবুর করবার টাইম কোথা? আমার আবার যুদ্ধের চাকরি, যেখানে হুকুম করবে, যখন বলবে তখনই যেতে হবে। রতন বলেছিল, কিন্তু ভালো কাজ হচ্ছে না করালি। কেউ কখনো করে নাই কোঠাঘর, না করুক, আমি করবই। গুপি বলেছিল, যা কেউ করে নাই তা করতে গেলে খেনত হয়। চৌধুরী মশাইরা দালান করতে ইট পোড়ালে লোকে বারণ করেছিল, সে আমলে চৌধুরী শোনে নাই।
ইটের ভাটা পুড়ল, ওদিকে চৌধুরী মশাইয়ের ছোট বেটা ধরপড়িয়ে মরে গেল। আমার তো বেটা নাই এখনো, হেসে জবাব দিয়েছিল করালি। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৭৭ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।